নমস্কার, এবিপি আনন্দে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সঙ্গীতা। শুরু করছি এক ডজন গল্প। রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে দ্রৌপদী মুর্মুর নাম বিজেপি আগে জানালে ভেবে দেখতাম, ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হয়তো বিজেপির চাপ আছে, খোঁচা কংগ্রেসের। হার নিশ্চিত জেনেই ভোল বদল বলে দাবি বিজেপির। Though we know that Draupadi Murmu chance is better hard because of Maharashtra, this development and all. But instead of that, I feel that whatever the opposition party will decide, I will go by that. But earlier, if it has been decided consensually, then I should have decided consensually. 18 জুলাই রাষ্ট্রপতি নির্বাচন। এনডিএর দ্রৌপদী মুর্মুর সঙ্গে লড়াই বিরোধীদের প্রার্থী যশবন্ত সিনহার। তার আগে শুক্রবার ইসকনের রথযাত্রার সূচনা করতে গিয়ে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগে থেকে যদি বিজেপিরা জানাতো যে একজন ট্রাইবাল আদিবাসী মহিলাকে তারা প্রার্থী করছেন, তাহলে আমরাও চেষ্টা করতাম একটা গ্রেটার ইন্টারেস্টের সাথে। আমরা নিশ্চয়ই অপোজিশন যে 16-17টা পার্টি আছে, আমরা বসে একটা সিদ্ধান্ত নিতে পারতাম যে একটা কনসেনসাস ক্যান্ডিডেট হলে দেশের পক্ষে ভালো হতো। একসময় এপিজে কালামও হয়েছিল, কিন্তু বিজেপি যখন আমাদের সাথে ফোন করেছিল তখন শুধু আমাদের সাজেশনটা জানতে চেয়েছিল, কিন্তু ওদের সাজেশনটা আমাদের জানায়নি। এই ধরনের অস্থির চিত্তের পরিচয় আমরা আগেও জানি। বারবার রাষ্ট্রপতি নির্বাচন হয় আর দিদি একবার এদিক একবার ওদিক করেন। উনি তো দিদিদের নেতৃত্ব দেওয়ার জন্য সচেষ্ট হয়েছিলেন। উনি এখন নিজের বোঝা থেকে নিজে ঝেড়ে ফেলে এখন বিরোধীদের ঘাট চাওয়া। বিরোধী মানেটা কি? দিদির সঙ্গে মোদির সম্পর্ক তো ভালো, তাই মোদির তরফ থেকে কোনো নতুন করে চাপ এসেছে যে দিদি তুমি এটা করো, তোমার ভালো হবে ভবিষ্যতের জন্য। তাই হয়তো দিদি পাল্টি মারছেন। থলের বেড়াল তো বেরিয়ে পড়লো। সারদা নারদা সহ নানা কেলেঙ্কারিতে বালি পাচার সোনা পাচারে বাঁচতে হবে, ভাই রাগ করো না, আমার ইট কিন্তু পাতা থাকলো। সেই কারণে উনি আজকে দ্রৌপদী মুর্মুর কথা কেউ বলে নাকি? 11টা দল মিলিয়ে ঠিক করেছে, প্রার্থী নমিনেশন হয়ে গেছে। বললে আগে বলতেন, বললে সবার মধ্যে আলোচনা করতেন, আগে বললেন কেন? রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী প্রার্থী ঠিক করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বৈঠক করে বিজেপি বিরোধী 17টি দল। সেখানে শরদ পাওয়ার ও ফারুক আবদুল্লার নাম উঠলেও তারা কেউই প্রার্থী হতে রাজি হননি। পরে বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে যশবন্ত সিনহার নাম চূড়ান্ত হয়। এই প্রেক্ষাপটে মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবারের মন্তব্য নিয়ে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি। আমরা চেয়েছিলাম পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের সংবিধানের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ এই পদটি ঐক্যমত্যের ভিত্তিতে নির্বাচিত। এখন বেলা শেষে মুখ্যমন্ত্রী প্রান্তিক কিছু মানুষের দিকে তাকিয়ে, রাজ্যে ভোটের দিকে তাকিয়ে তিনি একটা প্রলেপ লাগানোর চেষ্টা করছেন। ভোট তখনও দেওয়া যেত, ভোট এখনও দেওয়া যায়। আমরা আবেদন করেছি রাজ্যের সমস্ত বিধায়ক সাংসদদের কাছে, তারা যেন এই নির্বাচনে দ্রৌপদী মুর্মুকে নির্বাচিত করেন। 18 জুলাই রাষ্ট্রপতি নির্বাচন, ফল ঘোষণা 21 জুলাই। সঞ্চয়ন মিত্র, শিবাশিস মৌলিক, দীপক ঘোষ, এবিপি আনন্দ। মণিপুরে সেনা ক্যাম্পে ধস নেমে মৃত্যু হলো কমপক্ষে 20 জনের। 15 জন জওয়ান ও 5 জন স্থানীয় বাসিন্দার মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন দার্জিলিং ও জলপাইগুড়ির 10 জন জওয়ান। খোঁজ নেই উত্তর 24 পরগনার বসিরহাটের বাসিন্দা এক জওয়ানের। এখনো নিখোঁজ 44 জন। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সনদ ঝার সঙ্গে। সনদ, মৃতদের মধ্যে রয়েছেন দার্জিলিং ও জলপাইগুড়ির 10 জন জওয়ান। কি খবর রয়েছে তোমার কাছে? হ্যাঁ দেখো, যেটা হচ্ছে গত পরশুদিন রাতে যে টুকুল রেলওয়ে কনস্ট্রাকশন ক্যাম্পে যে ভয়াবহ ধস হয়, সেখানে 6 জন মারা যায় এবং 45 জন নিখোঁজ। এবং গতকাল থেকে আজকে পর্যন্ত এই যে নিখোঁজদের যে সমস্ত নিখোঁজদের মধ্যে উদ্ধার হয়েছে 15 জন জওয়ান, তার মধ্যে 10 জনই রয়েছে দার্জিলিং এবং জলপাইগুড়ির 1 জন এবং 9 জন হচ্ছে দার্জিলিং পাহাড়ের এবং 1 জন এর বাইরে 11 নম্বর হচ্ছে 1 জন হচ্ছে যে সিকিমের। এই 9 জনের মৃত্যুর খবর আসার পরে গোটা পাহাড় জুড়ে শোকের ছায়া। ইতিমধ্যে পাহাড়ে বিজয় উৎসব পালন হচ্ছিল। ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল তারা কিন্তু ইতিমধ্যেই পাহাড়ে বিজয় উৎসব একদম স্থগিত করে দিয়েছে। আগামীকাল সকাল 10টা নাগাদ এই যে 10 জন জওয়ানের মৃতদেহ নিয়ে সেনার বিশেষ বিমান বাগডোগরায় আসছে। সেখান থেকে বাগডোগরার যে হাসপাতাল সেখানে নিয়ে আসা হবে। সেখানে গান স্যালুট দিয়ে তাদের সম্মান জানিয়ে বিভিন্ন জায়গায় যে সমস্ত গ্রামে তাদের বাড়ি রয়েছে সেখানে কিন্তু রাষ্ট্রীয় মর্যাদায় পাঠানো হবে। এবার রাষ্ট্রীয় মর্যাদা তাদের শেষ সম্পন্ন হবে এবং সেই প্রস্তুতি শুরু হয়েছে এবং প্রশাসনিক মহলেও কিন্তু শোকের ছায়া নেমে এসেছে। গোটা পাহাড়ের বিভিন্ন জায়গা, শুধু মিরিকে রয়েছে 3 জন, কার্শিয়াং এ 2 জন
দার্জিলিং এর যেমন রংপুর, চিংমারি, এই সমস্ত জায়গায় রয়েছে। বিভিন্ন গ্রামাঞ্চলের এই সমস্ত জওয়ান যারা মণিপুরে ছিলেন, ফলে গোটা পাহাড় জুড়ে শোকের ছায়া নেমে আসছে। ধন্যবাদ সনদ। এক মৃত জওয়ানের পরিবারের তরফে কি জানানো হয়েছে শুনবো। वो अचानक स्लाइडिंग हुआ, उसको फिर क्या हुआ मुझको भी मालूम नहीं था। 50-60 जन। कब मणिपुर में ट्रांसफर हुआ था उनका? 2 महीना। कब आए थे घर में? वो मार्च को आए थे। और आपके घर में कौन कौन है अभी परिवार में? सास है, ससुर है, मेरा एक बेटी है। कितने साल की बेटी है? बेटी 4 साल की है। पढ़ रही है? हाँ। तो आपका जो परसों जो मणिपुर में जो घटना हुआ तो उसमें मेरा भाई भी था। तो उनसे मतलब मुझे वहाँ से मैसेज आया था, जो ऑफिशियल मैसेज हुआ था उसमें से यहाँ पर टोटल 43 थे। 43 में से मतलब 7 डेड बॉडी निकाला है इन्होंने, उसमें से मेरा भाई भी था उसमें। মহারাষ্ট্রে মহানাটকীয়ভাবে সরকার বদলের পরে 24 ঘন্টাও কাটল না উদ্ধব ঠাকরের ডানহাত এবং নরেন্দ্র মোদীর কট্টর সমালোচক শিবসেনার সাংসদ সঞ্জয় রাউতকে প্রায় 10 ঘন্টা ধরে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করল ইডি। জমি কেলেঙ্কারি ও আর্থিক তছরূপের অভিযোগে আজ শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতকে প্রায় 10 ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে ইডি। এ বিষয়ে জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়ের সঙ্গে। উজ্জ্বল, সঞ্জয় রাউত বেরিয়ে কি বললেন? দেখো, সঞ্জয় রাউতের যেটা বক্তব্য, তিনি ইডিতে যাওয়ার আগেও যে কথা বলেছিলেন, বেরিয়েও সে কথা বললেন যে এটার একটা রাজনৈতিক চক্রান্ত রয়েছে, তিনি একেবারে নির্দোষ। তিনি কোনো ধরনের অনৈতিক কাজের সঙ্গে কখনো যুক্ত হননি, তার পরিবার কখনো যুক্ত হননি। তিনি মনে করছেন এটা একটা রাজনৈতিক ষড়যন্ত্র, কিন্তু এখানে ইডি নিরপেক্ষভাবে তদন্ত চালাবে, ইডির উপর তার ভরসা আছে এবং সত্যটা প্রকাশিত হবে। এটাই কিন্তু যাওয়ার সময়ও আজকে এই মন্তব্য করেছিলেন এবং বেরিয়েও তিনি একই মন্তব্য করেন। কিন্তু এক্ষেত্রে কিন্তু রাজনৈতিক মহলে যে কারণে শোরগোল তৈরি হয়েছিল, প্রথমে সঞ্জয় রাউতকে ডেকে পাঠিয়েছিল গত সোমবার, কিন্তু গত সোমবার তিনি যেতে পারেননি, কারণ সেই সময় এই সরকারের টানাপোড়েনের এক অবস্থা ছিল। আজকে তিনি বেলা 12:10 সময় ইডিতে যান এবং টানা 10 ঘন্টা ধরে তাকে জেরা করা হয়। তিনি কিন্তু শিবসেনার মুখপাত্র এবং একই সঙ্গে সাংসদ। রাজনৈতিক মহলে যেটা চর্চা, মূলত তাকে ইচ্ছাকৃতভাবে ফাঁসানো হয়েছে এবং এর পেছনে বিজেপি এবং শিবসেনার যে অংশ, যিনি এখন মুখ্যমন্ত্রী, তাদের চক্রান্তের গন্ধ পাচ্ছেন রাজনৈতিক মহল। যদিও একেবারে নিজে কিন্তু সঞ্জয় রাউত বলছেন যে এটা রাজনৈতিক চক্রান্ত থাকলেও ইডির এখানে কোনো দোষ নেই, তারা নিরপেক্ষভাবেই তদন্ত করেন, এটাই তার বিশ্বাস। ধন্যবাদ উজ্জ্বল। সঞ্জয় রাউত কি জানিয়েছেন শুনবো। मेरे बारे में उनके पास कोई जानकारी थी, मैंने पूरा कोऑपरेशन किया है, जो भी उनको जानकारी चाहिए थी वो हमने दिया है। और मैंने कहा है अगर जरूरत पड़े तो वापस आ जाऊंगा। হাওড়ার সাঁতার শিখতে এসে জলে ডুবে মৃত্যু 9 বছরের শিশুর। হাওড়ার স্বামীজি সংঘ ক্লাবে সাঁতার শিখতে এসে মর্মান্তিক মৃত্যু। মায়ের সঙ্গে আজ সাঁতার শিখতে আসে ছোট্ট বিদীপ্ত ঘোষ। হঠাৎ করে অচৈতন্য হয়ে যাওয়ার পর শিশুকে উদ্ধার করে প্রশিক্ষকরা। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। রামরাজাতলার ব্রজনাথ লাহিড়ী লেন, এইখানে এই বাড়িতেই পরিবারের সঙ্গে থাকত বিদীপ্ত ঘোষ। 9 বছরের বিদীপ্ত জাতীয় স্তরে বেশ কিছু পুরস্কার পেয়েছে। প্রতিদিনই সাঁতারে নিয়ে যাওয়া হতো বিদীপ্তকে। ট্রেনারকে এর আগেও পরিবারের সদস্যরা সচেতন করেছেন বিদীপ্ত সাঁতারে কিছু সমস্যা হচ্ছে সে বিষয়ে, যদিও ট্রেনার সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেননি, এমনটাও পরিবার সূত্রে জানা যাচ্ছে। অন্যদিকে জলের স্তর ঠিক কত উচ্চতায় হওয়া উচিত তা নিয়েও প্রশ্ন উঠছে এই ঘটনাতে। প্রশিক্ষক এবং যারা শিখছেন সেই সংখ্যার অনুপাত নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। যতজন ট্রেনার থাকা উচিত বা যতজন প্রশিক্ষক থাকা উচিত, ততজন প্রশিক্ষক কি আদেও ছিল এই সুইমিং পুলে? সুইমিং পুলেই যদি একজন সাঁতার শিখতে গিয়ে এভাবে তার মৃত্যু হয়, তাহলে প্রশ্ন উঠছে প্রশিক্ষণের জন্য যথেষ্ট নজরদারি রয়েছে কি না। ক্যামেরায় পাপি মজুমদারের সঙ্গে শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ, রামরাজাতলা।
যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, হাওড়ায় সাঁতার শিখতে এসে জলে ডুবে মৃত্যু 9 বছরের শিশুর। হাওড়ার স্বামীজি সংঘ ক্লাবে সাঁতার শিখতে এসে মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন 9 বছরের ওই শিশু। মায়ের সঙ্গে আজ সাঁতার শিখতে আসে ছোট্ট বিদীপ্ত ঘোষ। হঠাৎ করে অচৈতন্য হয়ে যাওয়ার পর শিশুটিকে উদ্ধার করে প্রশিক্ষকরা। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। হাওড়ায় সাঁতার শিখতে এসে জলে ডুবে মৃত্যু 9 বছরের শিশুর। মৃত্যু হয়েছে ছোট্ট বিদীপ্ত ঘোষের। হাওড়ার স্বামীজি সংঘ ক্লাবে সাঁতার শিখতে এসে এই মর্মান্তিক দুর্ঘটনার ঘটনা ঘটে। মৃত্যু হয় 9 বছরের শিশুর। আমরা সরাসরি চলে যাব ঘটনাস্থলে আমাদের প্রতিনিধি সৌমিত্র রায়ের কাছে। সৌমিত্র, দেখো, এটা কোনো পুকুর নয়, একটা ক্লাব যেখানে সাঁতার শেখানো হয়, প্রশিক্ষকরা রয়েছেন, সেখানে সাঁতার শিখতে এসে এই মর্মান্তিক মৃত্যু কিভাবে ঘটলো? যান্ত্রিক কারণে আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, হাওড়ায় সাঁতার শিখতে এসে জলে ডুবে মৃত্যু হয়েছে 9 বছরের শিশুর। হাওড়ার স্বামীজি সংঘ ক্লাবে সাঁতার শিখতে এসে মর্মান্তিক মৃত্যু ছোট্ট বিদীপ্ত ঘোষের। হায়দ্রাবাদে কাল পরশু বিজেপির জাতীয় এক্সিকিউটিভ কমিটির বৈঠক। এবার তেলেঙ্গানাকে পাখির চোখ বিজেপির। জাতীয় এক্সিকিউটিভ কমিটির বৈঠকে দুদিনই থাকবেন প্রধানমন্ত্রী। 18 বছর পর হায়দ্রাবাদে বিজেপির জাতীয় এক্সিকিউটিভ কমিটির বৈঠক। হায়দ্রাবাদে মিউনিসিপ্যাল নির্বাচনে ভালো ফল করেছিল বিজেপি। 2023 সালে তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচন। তেলেঙ্গানা জয় নিয়ে আশার আলো দেখছে বিজেপি। হায়দ্রাবাদে কাল পরশু বিজেপির জাতীয় এক্সিকিউটিভ কমিটির বৈঠক। জাতীয় এক্সিকিউটিভ কমিটির বৈঠকে দুদিনই থাকবেন প্রধানমন্ত্রী। ঘোষ থেকে আমরা জেনে নেব 18 বছর পর তেলেঙ্গানাকে কেন বেছে নেওয়া হলো, এবং বিজেপি ওরা মনে করছে কি হয়তো আর 1 বছরের মধ্যে যখন ইলেকশন হবে তখন এখানে বিজেপির সরকার হবে। দিলীপ দা, এর কোনো সম্ভাবনা আছে এখানে? দেখুন, যখন এখানে রাষ্ট্রীয় কার্যকারিণী হয়েছিল তখন একটা প্রদেশ ছিল, অন্ধ্রপ্রদেশ। এখন দুটো হয়ে গেছে। অন্ধ্রপ্রদেশে একসময় আমরা জয়েন্টলি সরকারেও ছিলাম। তেলেঙ্গানাতে আমরা লড়াই করছি, বাংলা স্টাইলে লড়াই হচ্ছে। এখানে সরকার দমন করছে, আমাদের কর্মীরা নেতারা লড়াই করছেন। আর জেতার সম্ভাবনা হয়েছে সেটা হায়দ্রাবাদে কর্পোরেশন ইলেকশন আমরা বুঝতে পেরেছি। তো সেই জন্য পার্টি এটাকে পাখির চোখ করেছে, এবার এখানে রাখা হয়েছে। আগামী বছর নির্বাচন আছে, নিশ্চয়ই এর একটা লাভ আমরা পাবো। কিন্তু দিলীপ দা, এই যে আপনি বললেন কি বাংলার মতো লড়াই হয়েছে, তো বাংলাতে তো আপনাদের খারাপ হল, বাংলাদেশ সরকার করতে পারলেন আপনারা। দেখুন, লড়াই চলতে থাকে। মমতা ব্যানার্জি পুরো কংগ্রেসটাকে নিয়ে এসেও 25 বছর লেগেছে সরকার হতে। আমরা তো গত 5 বছরের মধ্যে সমস্ত পার্টিকে ধুয়ে দিয়েছি আর মমতা ব্যানার্জি ভয় ঢুকিয়ে দিয়েছে। তো লড়াই চলছে, চলবে। মানুষ যখন আশীর্বাদ করবে তখন সেটাই শেষ কথা। দিলীপ দা, মমতা বন্দ্যোপাধ্যায় একটা মৃত্যু ঘন্টা একটা বাজিয়েছিলেন ব্রিগেডের ময়দানে, বড় ঘন্টা বাজিয়ে। আপনারাও এখানে ঘড়ি বাজাচ্ছেন কি আগামী 500 দিনের মধ্যে যে ক্লক চলছে সেটা শেষ হয়ে যাবে কেসিআর এর, এবং এখানে আবার বিজয় আসবে। বাই বাই কেসিআর, এই স্লোগান নিয়ে আপনারা যাচ্ছেন। এই ঘড়িটা কি সফল হবে, এই যে মৃত্যু ঘন্টা আপনারা দিচ্ছেন সরকারের? দেখুন, যেভাবে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব এখানে শক্তি লাগিয়েছেন, কর্পোরেশন ইলেকশনে মাননীয় অমিত শাহ নিজে এসে প্রচার করেছিলেন এবং ফল আমরা পেয়েছি। তো আমরা একটা টার্গেট রেখেছি আমাদের জন্য এবং পাবলিকের জন্য। যে ধরনের দমন পীড়ন হচ্ছে, এখানে দুর্নীতি হচ্ছে, তার শেষ করার জন্য একটা টার্গেট সামনে রেখে আমরা লড়াই করছি, কর্মীদের উদ্বুদ্ধ করার জন্য। বাংলাতে আমরা করেছিলাম 200 সিট চাই বলে, 77-এ পৌঁছেছি। তো এখানেও একটা টার্গেট রেখেছি আমরা। ত্রিপুরাতে পার্টি একটাও এমএলএ ছিল না, ক্ষমতায় এসে গেছিল, অনেক কিছুই হতে পারে। তো কর্মীরা উদ্বুদ্ধ, তারা লড়াই করছেন। সমস্ত রকম বাধা সত্ত্বেও সাফল্য আসবেই। কবে আসবে সেটা অন্য কথা, কিন্তু আমরা একটা টার্গেট রেখে লড়ছি।